আমার মা মৃত্যুবরণ করেছে, মায়ের পাওনাকৃত সম্পত্তি মামারা দিচ্ছে না, করণীয় কি? কথা বলবো এ প্রসঙ্গে। প্রিয় দর্শকবৃন্দু, এই ভিডিওটা আপনাদের অনুরোধের একটা ভিডিও। এক ভাই এই প্রশ্নটাই করেছে আমার কমেন্টস সেকশানে, তো যার উপর ভিত্তি করে এই ভিডিওটা তৈরি করা। তো দেখুন, যদি আপনার মায়ের মৃত্যুর পর আপনার মায়ের যে সম্পত্তি তথা আপনার মা বাবার বাড়িতে যে সম্পত্তি বা যে অধিকার পেত, সেটা যদি আপনার মায়ের মৃত্যুর পর যদি আপনারা যে চাইলে বা আপনারা যে যখন আপনার মামাদেরকে বলবেন যে আমার মায়ের অধিকার আমাদেরকে বুঝিয়ে দিন, তখন যদি তারা দিতে অস্বীকার করেন, তাহলে আপনাদের করণীয় কী এবং সেখানে আপনারা কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন, এ সকল বিষয়বস্তু নিয়ে কথা বলবো এই ভিডিওর মাধ্যমে। তো দেখুন, আগে আপনাদের করণীয় কি এই বিষয় নিয়ে কথা বলবো। তো এক নম্বর যে করণীয় সেটা হলো, আপনাকে আগে সঠিকভাবে তথা ভালোভাবে মামাদেরকে যে বলতে হবে যে আমার মা যে সম্পত্তির অধিকার ছিল সে সম্পত্তি আমাদেরকে বুঝিয়ে দিন। এখন যদি আপনাদেরকে যদি উক্ত সম্পত্তি যদি বুঝিয়ে দেওয়া হয় তাহলে ভালো, আর যদি বুঝিয়ে না দেওয়া হয় তাহলে সেখানে কি বলতে যাচ্ছে সেটা মূল বিষয়। তো এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে বিষয়টা দেখা যায়, আপনাদের ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে, কিন্তু এই ভিডিওতে যে সমাধানটা আমি দিব, সমাধান কিন্তু সকল সমস্যার জন্য সমাধান হবে একই ধরনের। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা হলো, আপনার মা যে সম্পত্তির মালিক ছিল তথা যতটুক সম্পত্তির মালিক ছিলেন ততটুক সম্পত্তি আপনাদেরকে দেওয়া হয় না। যেমন আপনার মা যদি সম্পত্তি পেয়ে থাকতো 20%, আপনাদেরকে দেওয়া হবে আপনাদেরকে বাস্তবিকভাবে 2% বা 5% বা 10% জমি দিয়ে আপনাদেরকে বিদায় করে দেওয়া হয়। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যে বিষয়টা হয় সেটা হলো, কিছু টাকা পয়সা দিয়ে দলিল করে নিয়ে আপনাদেরকে বিদায় করে দেওয়া হয়। তো যদি আপনাদের বেলায় যদি এরকমটা হয় তাহলে আপনারা কখনোই মানবেন না। তো আপনারা সঠিক বন্টনকৃতভাবে আপনারা আপনাদের অধিকার বুঝে চাইবেন। যদি তারা বুঝিয়ে দিতে যদি অস্বীকৃতি জানায়, তাহলে যে কাজটি করবেন সেটা হলো, আপনারা প্রথম পর্যায়ে তথা প্রথম ধাপে সামাজিকভাবে আপনারা বৈঠক ডাকবেন বা সামাজিকভাবে সালিশি বৈঠকের মাধ্যমে এই বিষয়টা নিষ্পত্তি করার চেষ্টা করবেন। তো এই সালিশি বৈঠক হবে আপনার স্থান থেকে সবথেকে সহজ উপায়। তো এখানে সালিশি বৈঠকে এখানে আরেকটা সমস্যা হয়, যে সমস্যাটা সেটা হলো, আপনি এক এলাকা থেকে যে যখন মায়ের সম্পত্তিটা যখন অন্য এলাকায় তথা আপনার নানার বাড়িতে যে যখন মামাদের কাছে চান, সেখানে যারা বিচারক থাকেন, সামাজিকভাবে যারা বিচার করেন, তারাও আসলে প্রপার ওয়েতে বিচার করেন না। কারণ আমি এই ভিডিওতে যে কথা বলছি এটা আমার বাস্তবিক অভিজ্ঞতার উপরে, আমি সরজমিনে যেমনটা দেখে থাকি তেমনভাবে আমি কথা বলার চেষ্টা করছি। তো আমার ম্যাক্সিমাম ভিডিওতে আমি বাস্তবিকভাবে যে সমস্ত বিষয় হয়ে থাকে সে সকল বিষয় নিয়ে আমি কথা বলার চেষ্টা করি। তো এখন যদি আপনি মনে করেন যে আপনার বেলায় এমনটা হয়েছে, তো সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন সেটা হলো, একজন আইনজীবীর সহায়তা নেবেন। একজন আইনজীবীর সহায়তা নেবেন, এটার অর্থ কিন্তু এটা নয় যে আপনি মামলাতে জড়িয়ে যাবেন। আপনি আগে মামলাতে জড়াবেন না। তো একজন আইনজীবীর মাধ্যমে আপনি তাদেরকে একটা লিগ্যাল নোটিশ পাঠাবেন। তো যখন আপনি একটা লিগ্যাল নোটিশ যখন পাঠাবেন, তখন কিন্তু তাদের তথা আপনার মামাদের আইনগতভাবে সেখানে কিন্তু একটা উত্তর দিতে হবে। সেখানে কিন্তু মন গড়া একটা উত্তর বা জবাব দিলে চলবে না। তো দেখবেন যে তারা সেখানে কি জবাব দিচ্ছে। তো যখন আপনি লিগ্যাল নোটিশ যখন তাদের নামে পাঠাবেন, তো আমি আশা করি আপনাদের সমস্যাটা 90% আপনাদের সমস্যাটা এখানে সমাধান হয়ে যাবে।
কেননা আপনার মামারা যে আপনাদের সঙ্গে প্রতারিত করবে বা করছে, আপনার মামারাও কিন্তু জানে যে আইনের আশ্রয় নিলে বা আইনের কাছে গেলে আমরা হেরে যাব। সুতরাং তারা বিষয়টা ওইখানেই ক্লিয়ার করতে চাবে। তো এটা গেল দ্বিতীয় অপশন। তৃতীয় যে অপশন সেটা হলো আপনারা বন্টন মামলা করতে পারেন, বাটোয়ারা মামলা করবেন। তো যখন বাটোয়ারা মামলা করবেন, অবশ্যই আমরা জানি যে মামলার ক্ষেত্রে মামলাতে গেলেই 3 থেকে 4 বছর সময় লেগে যায়। তো যখন আপনি একান্তই দেখবেন যে আমি কোনোভাবেই আমার সমাধান হচ্ছে না, আমার অংশ আমাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে না, আমার সঙ্গে লুকোচুরি খেলা হচ্ছে, তখন আপনি বাটোয়ারা মামলা করবেন। আর যখন বাটোয়ারা মামলা করবেন তখন 100% আপনার সম্পত্তি আপনি বুঝে পাবেন। এটা গেল একটা বিষয়। দ্বিতীয়ত যে বিষয় সেটা হলো যে আপনার সঙ্গে যদি জালিয়াতি কোনো কার্যক্রম ঘটে থাকে, যেমন বিভিন্নভাবে যদি আপনার কাছ থেকে কোনো দলিল করে নেওয়া হয় যেটা আপনি জানেন না বা আপনি বুঝতে পারেন নাই, বা যেটা মনে করেন যে আপনার সঙ্গে জাল করা হয়েছে, যে একটার কথা বলে অন্যটা করে নিল, এই সংক্রান্ত কোনো কিছু যদি হয় তাহলে কিন্তু আপনি জালিয়াতি মামলাও করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক ভালো ফিডব্যাক পাবেন। তো এখন কথা বলবো যে আসলে আপনারা এই পর্যায়ে যেতে আপনারা কি কি সমস্যার সম্মুখীন হন। তো এই পর্যায়ে যেতে আপনারা যে সকল সমস্যার সম্মুখীন হন সেটা হলো আপনাদের কাছে উক্ত জমির কোনো ডকুমেন্টস থাকে না, তথা আপনার নানা যে কতটুকু সম্পত্তির মালিক ছিল সেটা যে যাচাই বাছাই করা বা সেটার তথ্য প্রমাণ যে উপস্থাপনা করা, এরকম কোনো ডকুমেন্টস আপনার কাছে থাকে না। তো যার কারণে আপনারা অনেক সময় বিচার আচারেও যেতেও ভয় পান, লিগাল নোটিশ দিতেও ভয় পান, কারণ যেখানে যাবেন সেখানে কিন্তু আপনার ডকুমেন্টস প্রয়োজন হবে, অথবা আপনারা মামলাতে যেতেও ভয় পান। তখন মামারা যাই বলে আপনারা সেখানে রাজি হয়ে যান বা সেটা কিছুটা নিরুপায় হয়ে যান। তো আমি তাদের ক্ষেত্রে বলবো যে নিরুপায় হওয়ার কোনো কারণ নাই। তো আগে আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে বা জানতে হবে যে জমিটা কোন ধরনের ছিল, এটা কি পূর্বপুরুষের ছিল না ক্রয়কৃত জমি ছিল। তো এমন ক্ষেত্রে যে বিষয়টা হয় যে মামারা তো দূরের কথা, আশেপাশে যে সকল ব্যক্তিবর্গ থাকে তাদের কাছেও কোনো ডকুমেন্টস বা তাদের কাছেও কোনো তথ্য জানতে চাইলে তারা আসলে কোনো কিছু বলতে চায় না। তো অবশ্যই আপনারা যে কোনোভাবে জানার চেষ্টা করবেন। তো যদি দেখেন যে এটা রেকর্ডীয় তথা পূর্বপুরুষের সম্পত্তি, তো সেক্ষেত্রে আপনারা আপনার নানা বা তার দাদার, আপনার নানা বা তার বাবার নাম দিয়ে সার্চ দিয়ে আসবে, তল্লাশি দিতে আসবেন। তো এক্ষেত্রে এই যে তল্লাশি তথা রেকর্ডীয় যে তল্লাশিটা তথা খতিয়ানের যে তল্লাশিটা, সেটা কিন্তু আপনারা নিজেরাও মোবাইল ফোনের মাধ্যমে দিতে পারেন। কেননা আমরা এখন জানি যে ম্যাক্সিমাম সকল খতিয়ানি, আমাদের সকল খতিয়ানের সকল ডাটাবেজ এখন আমাদের অনলাইনের আওতাধীন। এটা গেল একটা বিষয়। তো এই অনলাইনে তল্লাশির মাধ্যমে আপনার সিএস, এসএ, আরএস বা বিআরএস, আপনার স্থানে সিএস থেকে শুরু করে বর্তমান যত রেকর্ডীয় খতিয়ান তৈরি হয়েছে সেখান থেকে যে কোনো একটা খতিয়ান পেলেই কিন্তু আপনি সব খতিয়ানগুলোই আপনারা খুঁজে পাবেন। তো যেমন আপনি যদি সিএস পান তাহলে আপনি সিএস এ এত নাম্বার খতিয়ান, তো সিএস এর পর এখন সিএস খতিয়ান যখন আপনি পাবেন তখন অবশ্যই দাগ নাম্বার পাবেন। ওই দাগ নাম্বার অনুযায়ী যদি আপনি 3টা রেকর্ডের 3টা নকশা নিয়ে যদি আপনি প্যান্টাগ্রাফ করেন তাহলে আপনি 3 রেকর্ডীয়র যে 3 ধরনের যে দাগ, সে দাগগুলো আপনি পেয়ে যাবেন। আর ওই দাগ অনুসারে আপনি কিন্তু খতিয়ান রেকর্ড রুম থেকে বা অনলাইনে আবেদনের মাধ্যমে আপনি উঠাইতে পারবেন। আর এরপরেও যদি আপনাদের কোনো প্রকার সমস্যা হয় তাহলে আপনাদের সাপোর্টিং হিসাবে বা আপনাদের সাপোর্ট লাইন হিসেবে আমি থাকছি। তো সেক্ষেত্রে অবশ্যই জানেন যে আমার সঙ্গে সরাসরি কথা বলতে চাইলে আমার নির্দিষ্ট একটা সময় আছে, সেটা হলো রাত 10:30 থেকে 11:30, অথবা আপনারা 12টার মধ্যে আপনারা ফোন দিতে পারবেন। তো সেক্ষেত্রে আপনারা ফোন দিবেন, আপনাদের স্থান থেকে আপনারা
কি ধরনের সমস্যা ফিল করছেন। তো সে সকল সমস্যা যখন আপনারা আমাকে বলবেন তখন আমি সেখানে সঠিক একটা সমাধান দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা খুব সহজেই ওই সমস্যা থেকে আপনারা পরিত্রাণ পান। তো এখন যদি আপনারা দেখেন যে আপনাদের যে জমিটা সেটা ক্রয়কৃত সম্পত্তি, তাহলে উক্ত জমি আপনাকে জানতে হবে যে আনুমানিক কত বছর আগে ওই জমিটা ক্রয় করছে। তো ধরে নিলাম যে সর্বশেষ রেকর্ডটা আপনার নানার নামে, তো সেক্ষেত্রে আপনি কিন্তু রেকর্ড মোতাবেকও রেকর্ড দিয়েও তথা যে কোনো একটা সর্বশেষ রেকর্ড যদি আপনার নানার নামে হয়ে থাকে, তাহলে ওই রেকর্ডীয় খতিয়ানের মাধ্যমে আপনি কেস মামলা করতে পারবেন। যখন আপনাদের মামাদেরকে যখন ডাকা হবে তখন অবশ্যই তারা ওই সকল দলিলপত্র সেখানে উপস্থাপনা করবে। কেননা রেকর্ড দিয়ে আপনি যখন মামলা করবেন বা বিভিন্ন সালিশ বা লিগ্যাল নোটিশ দিবেন, তখন এখানে আপনার অধিকার তার অধিকার কিন্তু একই। সুতরাং আপনারটা প্রমাণ করতে গেলে তো তারটা প্রমাণ করতে হবে, আর তারটা প্রমাণ করতে গেলে তো সেই ডকুমেন্টসটা ওখানে অটো উঠে আসবে। তো সেক্ষেত্রেও যদি আপনাদের কোনো সমস্যা হয়, তো সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন যে যদি সর্বশেষ রেকর্ড যদি আপনার নানার নামে হয়, তাহলে এর আগের যে রেকর্ডটা ছিল ওই রেকর্ডের যে সন্তারিখ সেখান থেকে আপনারা তল্লাশি দিতে দিতে চলমান রেকর্ডের দিকে আসবেন, তথা পূর্বে থেকে বর্তমানের দিকে আসবেন। তো দলিলটা যখন যদি দলিলীয়ভাবে কোনো প্রকার সমস্যা হয়, তাহলে দলিলটা অবশ্যই আপনারা তল্লাশি দিবেন সাব রেজিস্ট্রারের আওতাধীন। তো অবশ্যই আমরা জানি যে একটা দলিল যখন 5 থেকে 7 বছর পর্যন্ত উপজেলাতে পাওয়া যায়, উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে, আর 7 থেকে 8 বছর অতিক্রম করলে সেটা জেলা সাব রেজিস্ট্রার অফিসে পাওয়া যায়। তো আপনারা সেভাবে, যেহেতু আমি এই বিষয়ে বিভিন্ন ভিডিওতে কথা বলেছি যে কোন দলিলটা কোথায় পাওয়া যায়, তো আমার সে সকল ভিডিও আপনারা দেখে আসবেন। এবং আপনাদের এই সকল প্রসেসের মাধ্যমে যদি কোনো ধরনের সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব। তো এখানে আরেকটা যে বিষয় সেটা হলো, আপনারা সর্বসময় আমার সঙ্গে ফোন কলের মাধ্যমে কথা বলে বিভিন্ন সমস্যা সমাধানের ক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন, সেটা হলো আনুষঙ্গিক যে বিষয়গুলো, যেমন অনেক সময় বিভিন্ন ডকুমেন্টস আমাকে দেখান, তো যেগুলো আসলে আপনি ফোন দিলেন পরবর্তীতে ডকুমেন্টস দিলেন, এইগুলো করবেন না। আপনারা যদি কোনো ডকুমেন্টস দেখাইতে চান বা কোনো কিছু যেটা আমার দেখার প্রয়োজন বা আমাকে রিভিউ করতে চান, তো সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন সেটা হলো আগে আপনারা আমার ইমো বা হোয়াটসঅ্যাপে ওই ডকুমেন্টসটি পাঠিয়ে সেখানে সুন্দরভাবে লিখে দিবেন যে এই আশার বিষয়ে আমি অমুক জায়গা থেকে অমুক বলছি, ডিটেলস বলে দিবেন। দিলে তখন আমি ওইটা দেখবো, দেখে আমি যখন ফোন কলটা নেওয়া শুরু করব, তখন শুধুমাত্র কথার মাধ্যমে যেন আপনার সমস্যাটা ক্লিয়ার হয়ে যায়। কেননা আসলে এই 1 থেকে 1.5 ঘন্টা আমি সরাসরি আপনাদের সঙ্গে কথা বলি, কিন্তু এই 1 থেকে 1.5 ঘন্টার সময় আসলে অনেক ব্যক্তিবর্গই ফোন দেয়, বা এই রাত 10:30 থেকে 11:30 12টা পর্যন্ত অনেকে জেগে থাকে তাদের সমস্যার সমাধান পাওয়ার জন্য। তো আপনি যদি অহেতুক বিভিন্ন কথার মাধ্যমে যদি সময়টাকে দীর্ঘায়িত করেন, তাহলে যারা অপেক্ষায় থাকে তারা আসলে কথা বলতে পারে না, যেটা আসলে অনেকটাই কষ্টকর। তো এই জন্য চেষ্টা করবেন যে যত সম্ভব চেষ্টা করবেন যে আপনাদের কথাগুলো অল্পতে আমাকে বোঝানো, যাতে আমি শর্টলিভাবে তথা